আসসালামু আলাইকুম মেঘ ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন এবং প্রিয় লিসেনার্সগণ আপনারা সবাই ভালোই আছেন। তো আমি বেশি কথা না বলে আমি আমার গল্পটা শুরু করতে যাচ্ছি। গর্ভবতী স্ত্রী ভাঙা সংসার পর্ব 2, লেখক স্টোরি অফ ইয়াসিন নিলয়। তো আমি আর বেশি কথা না বলে আমি গল্পটা শুরু করতে চাচ্ছি। আমি যখন গাড়ির পিছনের সিটে বসে বাড়ির দিকে ফিরছিলাম তখন জানালার বাইরে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় যেন অন্য কোনো পৃথিবীর মতো লাগছিল। মানুষ চলাফেরা করছে, দোকান খোলা আছে, হাসি আনন্দ চলছে, কিন্তু আমার ভিতরটা পৃথিবী একবারে নিঃশব্দ হয়ে গেছে। বুকের ভিতরটা অদ্ভুতভাবে ভারী, কিন্তু সেই ভারীর মাঝেও এক ধরনের শীতল স্থিরতা কাজ করছে। আমি কাঁদছি না, আমি ভেঙে পড়িনি, বরং মনে হচ্ছে বহু বছর পর আমি চোখ খুলে সত্যটা দেখতে শুরু করেছি। রাশেদের মুখটা আমার মাথায় বারবার ভেসে উঠছিল। সেই মানুষটা যে প্রতিদিন সকালে আমার কপালে চুমু দিয়ে বলতো, তুমি আমার শক্তি। সে মানুষটাই কি এত বড় প্রতারণতা ভেতরে ছিল, নাকি আমি এতদিন নিজের চোখে পর্দা টেনে রেখেছিলাম? গাড়ি থামতেই আমি ধীরে ধীরে নামলাম। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমি এক মুহূর্ত থমকে গেলাম। এই বাড়িটা শুধু ইট পাথরের নয়, এটা আমার জীবনের 30 বছরের সংগ্রামের প্রতীক। প্রতিটা ইট আমি নিজের হাতে গড়িয়েছি, প্রতিটা কোণায় আমার পরিশ্রমের ঘাম লেগে আছে। আর আজ আমি এই বাড়িতে ঢুকছি একজন অবহেলিত স্ত্রী হিসেবে না, একজন সত্য জানার জন্য প্রস্তুত মানুষ হিসাবে। গেট খুলতে ভেতর থেকে পরিচিত সুগন্ধ আসছিল। রান্নাঘরে হয়তো রোকেয়া বেগম কিছু রান্না করছেন। সব কিছুই স্বাভাবিক, কিন্তু আমি জানি স্বাভাবিকতার আড়ালে সবচেয়ে বড় ঝড় লুকিয়ে থাকে। ড্রয়িং রুমে ঢুকতেই রাশেদ সোফায় বসে ল্যাপটপ কাজ করছে। আমাকে দেখে সে স্বাভাবিক ভঙ্গিতে হাসলো। তুমি এত তাড়াতাড়ি ফিরলে কেন? তার কণ্ঠে কোনো অস্থিরতা নেই, কোনো ভয় নেই, যেন সে কিছুই জানে না। আমি ধীরে ধীরে ব্যাগটা টেবিলের ওপর রাখলাম, তারপর বললাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম। রাশেদ চোখ তুলে তাকালো, তারপর আবার ল্যাপটপে মন দিল। সব ঠিক আছে তো? আমি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা এত স্বাভাবিক কিভাবে থাকতে পারে? আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ সব ঠিকই আছে, শুধু একটা বিষয় ছাড়া। রাশেদ থেমে গেল। এবার সে আমার দিকে তাকালো। কি বিষয় জানতে পারি কি? আমি ব্যাগ থেকে সেই ভুয়া সম্পত্তি পত্রটা বের করলাম, টেবিলের ওপর রেখে দিলাম। এটা কি রাশেদ? এই এক মুহূর্তের জন্য ঘরটা যেন থেমে গেল। রোকেয়া বেগম রান্নাঘর থেকে উকি দিলেন। রাশেদ কাগজটা হাতে নিল, কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হালকা হাসলো। এটা কিভাবে তোমার কাছে এলো? তার কণ্ঠে ভয় নেই, বরং বিরক্তি আছে। আমি শান্তভাবে বললাম, ডাক্তার সায়রা দেখিয়েছেন, বলছে এটা আমার নামে তৈরি করা জাল কাগজ। এবার রাশেদের মুখের হাসিটা একটু ফিকে হলো, কিন্তু সে এখনো নিজেকে সামলাচ্ছে। তুমি এইসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন রুবিনা? ডাক্তাররা অনেক সময় ভুল বোঝাবে। আমি এক ধাপ এগিয়ে গেলাম। ভুল বোঝাবে? আমার স্বাস্থ্য বীমা ব্যবহার করে আমার সহকারী হাসপাতালে গিয়েছে, নিজেকে আমার সোরাগেট বলে পরিচয় দিয়েছে, আর তুমি বলছো ভুলে যাব? এবার নীরবতায় নেমে এলো। রোকেয়া বেগম ধীরে ধীরে এগিয়ে এলেন। কি বলছে এসব? তানিয়া কেন এসব করবে? আমি তার দিকে তাকাইলাম। এই প্রশ্নটা আমারও ছিল। রাশেদ উঠে দাঁড়ালো, তার চোখে এইবার একটু কঠোরতা এসেছে। তুমি কি আমাকে সন্দেহ করছো রুবিনা? আমি হেসে ফেললাম না, কাঁদলাম না, শুধু বললাম, আমি এখন আর কিছুই অনুমান করছি না রাশেদ, আমি শুধু সত্যটা জানতে চাই। এই সময় রাশেদের ফোনে বেজে উঠল। সে একবার তাকিয়ে দ্রুত ফোনটা তুলে নিল। আমি লক্ষ্য করলাম তার আঙ্গুল একটু কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, তানিয়া কোথায়? রাশেদ ফোনটা কেটে দিল। আমি জানি না। আমি তার চোখের দিকে তাকালাম। মিথ্যা বলছো? এই প্রথমবার রাশেদ চোখ নামিয়ে নিল। রোকেয়া বেগম হঠাৎ বলে উঠলেন, এই মেয়েটার জন্য তুমি আমাদের সংসার নষ্ট করতে চাও রুবিনা? আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। আমি কিছুই নষ্ট করছি না, আমি শুধু দেখতে চাই আসলে সত্যটা কি। এই কথায়
পর আমি আর দাঁড়িয়ে থাকিনি, সোজা আমার ঘরে চলে এলাম। ঘরটা আগের মতোই আছে, দেওয়ালে আমাদের পুরনো ছবি, আমি আর রাশেদ হাসছি। সে হাসিটা এখন যেন অন্য কারো জীবনের ছবি। আমি আলমারি খুললাম, পুরনো ফাইলে নথি, কোম্পানির কাগজ এসব একে একে বের করতে লাগলাম। যতই খুঁজছি ততই বুঝছি এই প্রেরণা হঠাৎ হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। একটা ফাইলে আমার চোখ আটকে গেল, ইয়াসিন অ্যান্ড রুবিনা হোল্ডিংস। পরবর্তীতে মালিকানা নথি। আমি থমকে গেলাম। এই নামে আমি বহু বছর আগে তৈরি করেছিলাম, আর এখন সে রাশেদ নাম যুক্ত করা হয়েছে। আমি চেয়ার টেনে বসে পড়লাম, বুকের ভেতরটা ভারী হয়ে এলো, কিন্তু এবার সেই দুঃখটা ভার না, একটা সিদ্ধান্ত নেওয়া ভার। এ সময় দরজা ঠোকা পড়লো, রাশেদ দাঁড়িয়ে আসে। সে নরম কণ্ঠে বলল, আমরা কথা বলতে পারি কি রুবিনা? আমি মাথা তুললাম এখনই। সে ভেতরে এসে দরজা বন্ধ করলো, তারপর আমার দিকে তাকালো। তুমি যা ভাবছো সব সত্য না রুবিনা। আমি ধীরে বললাম, তাহলে সত্যটা কি রাশেদ? কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, তুমি যদি এখনই এই বিষয়টা না থামাও, তোমার অনেক কিছু হারাতে হবে। এই কথাটা শোনার পর আমি বুঝে গেলাম এটা আর বিশ্বাসঘাতকতার গল্প নয়, এটা এখন ক্ষমতার যুদ্ধ। আমি ধীরে উঠে দাঁড়ালাম। রাশেদ, আমি অনেক কিছুই হারিয়েছি, এখন আর হারানোর ভয় আমার নেই। তার চোখে আর অস্বস্তিতা দেখা দিল। আমি দরজার দিকে তাকাইলাম। তুমি যা শুরু করছো আমি সেটা শেষ করব। রাশেদ কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আর দাঁড়ালাম না। এই বাড়ির ভিতরে আজ থেকে আর আগের রুবিনা নেই, এখন শুরু হবে সত্যর যুদ্ধ। তো গল্পটা আপনাদের কেমন লেগেছে চলবে খুব শীঘ্রই পরবর্তী পর্ব পোস্ট করা হবে, সবাই একটু কমেন্ট করবেন, তাহলে পরবর্তী পর্ব পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পাবেন ইনশাআল্লাহ। আর গল্পটা কেমন হয়েছে আশা করি আমার কমেন্টে জানিয়ে দেবেন, এবং যত কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।